হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অরিজিৎস বায়োলজি ক্লাসেস। আমি অরিজিৎ চন্দ্র এবং আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে প্রাণীদের সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয়। ঠিক আছে, আগের দিন আমরা পড়েছিলাম উদ্ভিদ হরমোন, আজকে আমরা পড়ব মেনলি প্রাণী হরমোন। আচ্ছা, একটু মনে করে দিই যে উদ্ভিদ হরমোনে আমরা বিভিন্ন রকম হরমোন নিয়ে পড়েছিলাম যেগুলো মেনলি উদ্ভিদের বডিতে কাজ করছে, যেগুলো মেনলি উদ্ভিদের দেহে বিভিন্ন রকম কার্য সম্পাদন করছে। যেমন আমরা পড়েছিলাম অক্সিন, আমরা পড়েছিলাম জিব্রেলিন, সাইটোকাইনিন, ইথিলিন, অ্যাবসিসিক অ্যাসিড, এরকম কিছু হরমোন আমরা পড়েছিলাম যারা উদ্ভিদ দেহে কাজ করছে। আজকে আমরা পড়বো এমন কিছু হরমোন যেগুলো মেনলি প্রাণীর দেহে কাজ করছে। থাইরক্সিন আছে, এসিটিজ আছে, গ্রোথ হরমোন আছে, টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন। এই প্রতিটা হরমোনের নাম, তারা কোথা থেকে খরিত হয়, কি কাজ করে, কিভাবে কাজ করে, এই সমস্ত কিছু হচ্ছে আমাদের আজকের বিষয়বস্তু। ওকে, তো চেষ্টা করবো আজকে প্রাণী হরমোনটা অ্যাকচুয়ালি অনেকটাই বড় চ্যাপ্টার এবং এর মধ্যে অনেক কিছু ফ্যাক্টস এবং বা বোঝার ব্যাপার অনেক কিছু রয়েছে। তো আমরা চেষ্টা করবো যতটা সম্ভব এই চ্যাপ্টার আমরা করার। ওকে, ফার্স্ট প্রাণী হরমোনের বৈশিষ্ট্য পড়ব এবং তার সাথে মানবদেহের অন্তঃক্ষরা গ্রন্থি ও তা থেকে খরিত হরমোন মানে যে গ্রন্থি থেকে হরমোন খরিত হয় সেটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। ওকে, এবং অন্তঃক্ষরা গ্রন্থি থেকে যে সমস্ত হরমোন খরিত হয় এবং বডিতে বিভিন্নভাবে কাজ করে সেই সমস্ত হরমোন নিয়ে আমরা কিন্তু পড়াশোনা করব আজকের টপিকে। ওকে, আচ্ছা, তাহলে যেটা আমরা ফার্স্ট পড়ব সেটা হচ্ছে প্রাণী হরমোনের বৈশিষ্ট্য। দেখো, উদ্ভিদ হরমোনের মনে করো আমরা বেশ কিছু বৈশিষ্ট্য পড়েছিলাম, সেরকমই কিন্তু প্রাণী হরমোনেরও বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। যেমন ফার্স্ট হচ্ছে উৎস। উৎস মানে কোথা থেকে তৈরি হচ্ছে। উৎস হচ্ছে এখনই বললাম অন্তঃক্ষরা গ্রন্থি। তারপরে আসছি রাসায়নিক প্রকৃতি। রাসায়নিক প্রকৃতি মানে সেটা কি টাইপের হরমোন, সেটা প্রোটিন হরমোন, সেটা স্টেরয়েড হরমোন, সেটা লিপিড হরমোন, না সেটা কীরকম টাইপের হরমোন। যেমন দেখো এখানে দেওয়া আছে প্রোটিন ধর্মী হরমোন বা অ্যামাইনো ধর্মী হরমোন বা স্টেরয়েড ধর্মী হরমোন বা লিপিড ধর্মী বিভিন্ন রকম হরমোন হয়ে থাকে। যেমন প্রোটিন ধর্মী হরমোনের মধ্যে এক্সাম্পল রয়েছে এসটিএইচ, যেটা হচ্ছে সোমাটোট্রফিক হরমোন বা যেটাকে গ্রোথ হরমোনও বলা হয়। মানে প্রাণীদের গ্রোথ বা মানুষের ক্ষেত্রে বা যে কোনো প্রাণীর ক্ষেত্রে গ্রোথ বা বৃদ্ধির জন্য যেটা দায়ী। আচ্ছা, অ্যামাইনো ধর্মী অ্যাড্রিনাল ও থাইরক্সিন। স্টেরয়েড ধর্মী হচ্ছে টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন এরা। লিপিড ধর্মী হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন। এগুলো কিন্তু 1 নম্বরের কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, 1 নম্বরের মধ্যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হোক, সত্য মিথ্যা হোক, ডাইরেক্ট কোশ্চেন হোক, এমসিকিউ হোক, যে কোনোভাবে এই কোশ্চেনগুলো কিন্তু আসতে পারে যে কোন হরমোনটা কী টাইপের সেটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে যে এই হরমোনটা এই টাইপের। ঠিক আছে, মানে যতগুলো পসিবল, যতগুলো বইয়ে দেওয়া আছে বা যতগুলো পারবে একটু মনে রাখবে যে কোন হরমোনটা, অ্যাটলিস্ট তোমাদের বইয়ে যতগুলো হরমোন দেওয়া আছে চেষ্টা করবে যে কোন হরমোনটা কী জাতীয় হরমোন বা কী টাইপের হরমোন, সেটা প্রোটিন ধর্মী না অ্যামাইনো ধর্মী না লিপিড ধর্মী না স্টেরয়েড ধর্মী, সেইটুকু একটু মনে রাখার চেষ্টা করবে, আর কিছু না। পরিবহনের পদ্ধতি। পরিবহনের পদ্ধতি বলতে কিভাবে পরিবাহিত হয়। হরমোন তার উৎপত্তি স্থল থেকে মেনলি রক্তের মাধ্যমে কিংবা কোনো কোনো ক্ষেত্রে ব্যাপন প্রক্রিয়ায় কোষে প্রবেশ করে। তো মনে রাখবে, এক রক্তের সাহায্যে এবং ব্যাপন প্রক্রিয়ায় এ কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয় বা পরিবাহিত হয়। আচ্ছা, নেক্সট কাজ ও পরিণতি ব্যাখ্যা। হরমোন উৎপত্তি স্থল থেকে দূরে বাহিত হয়ে কোনো কোষের বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণ করে। হরমোনের কাজ শেষ হলে তা ধ্বংসপ্রাপ্ত হয় এবং ক্রিয়াস্থান থেকে বেরিয়ে যায়। একটা তোমরা পড়বে হরমোন এবং উৎসেচকের পার্থক্য, বা পড়েওছো আগের ক্লাসে হয়তো পড়েওছো হরমোন এবং উৎসেচকের পার্থক্য। মনে করো উৎসেচক কিন্তু ক্রিয়ার পর বিনষ্ট হচ্ছে না, কিন্তু হরমোন ক্রিয়ার পর বিনষ্ট হচ্ছে। এরকম কিন্তু 2 মার্কসের কোশ্চেন আসতেই পারে হরমোন ও উৎসেচকের পার্থক্য, যেটা তোমাদের বইয়ে কিন্তু লেখা আছে। হরমোন এবং উৎসেচকের পার্থক্য, একটা খুব ইম্পর্টেন্ট পার্থক্য হচ্ছে হরমোন তার ক্রিয়ার পর বিনষ্ট হয়, মানে ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, কিন্তু উৎসেচক তার ক্রিয়ার পর নষ্ট হয় না, সে কাজ করে আবার পুনরায় গিয়ে সে আবার নতুন করে কাজ শুরু করে। ঠিক আছে, এটা কিন্তু উৎসেচকের ক্রিয়া। হরমোন একবার কাজ করার পর ধ্বংস হয়ে যায়, আবার নতুন হরমোন তৈরি হয়, আবার সেই কাজটা করতে আসে, আবার কাজ করার পর আবার ধ্বংস হয়ে যায়, আবার নতুন হরমোন তৈরি হয়। তো এইভাবে কিন্তু হরমোন ক্রিয়া করে। আচ্ছা, নেক্সট হচ্ছে বাহক ও নিয়ন্ত্রক হিসেবে হরমোনের ভূমিকা। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কোনো হরমোন উৎপাদন ও ক্ষরণের হার নির্ভর করে রক্তে সেই হরমোনটি কী পরিমাণে উপস্থিত থাকে তার উপর। একে ফিডব্যাক নিয়ন্ত্রণ বলা হয়। আমরা এক্ষুনি পড়ব যে যে কোনো হরমোনের ক্রিয়া বা কাজের হার
মানে নির্ভর করছে তার পরিমাণের উপর। যদি কোনো জায়গাতে মানে যে কোনো জায়গা হতে পারে হরমোন বেশি পরিমাণে আসে তাহলে কাজ বেশি হবে, আবার খুব বেড়ে গেলে কিন্তু কাজে সমস্যা হবে। হরমোন কম আছে সেক্ষেত্রে কিন্তু কাজের ঘাটতি ঘটবে। তো এই জিনিসটার উপর নির্ভর করে মানে হরমোনের পরিমাণের উপর নির্ভর করে বা হরমোনের কন্ট্রোলের উপর নির্ভর করে দু রকমের নিয়ন্ত্রণ বা কন্ট্রোল পাওয়া যায়। একটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক কন্ট্রোল, একটা নেগেটিভ ফিডব্যাক কন্ট্রোল। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে কিন্তু। একটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক কন্ট্রোল, একটা নেগেটিভ ফিডব্যাক কন্ট্রোল। আমি জাস্ট একটু ছোট্ট করে বুঝিয়ে দিই এই কন্ট্রোলগুলো কি। ওকে, আচ্ছা দেখো, ধরো এটা কোনো একটা জায়গা, আমাদের বডির মধ্যে এটা কোনো একটা জায়গা। এইবার এই জায়গাতে সাপোজ H1, সাপোজ এটা একটা হরমোন H1 এই জায়গাতে কাজ করবে বা এর করার কথা, কিন্তু এ কাজ করবে তখনই যখন একে কেউ আদেশ দেবে বা কেউ একে সিগন্যাল দেবে। ধরো একে সিগন্যাল দিচ্ছে HA, হরমোন এ একে সিগন্যাল দেবে। তো হরমোন এ কি করবে, H1 যে গ্রন্থি থেকে তৈরি হচ্ছে সেই গ্রন্থিকে সিগন্যাল দেবে যে তুমি H1 তৈরি করো, কারণ H1 এর প্রয়োজন, হরমোনের প্রয়োজন। তো HA কি করবে, ওই গ্রন্থিকে সিগন্যাল দেবে, H1 তৈরি হবে, H1 তৈরি হয়ে কি করবে, ওই নির্দিষ্ট জায়গাতে কাজ করবে। এই পুরো জিনিসটা যখন একটা হরমোন অন্য হরমোনকে কন্ট্রোল করছে এবং তাকে কাজ করার জন্য উদ্বুদ্ধ করছে, তাকে কাজ করতে বলছে যে তুমি গিয়ে কাজটা করো, সেইটাকে বলা হচ্ছে পজিটিভ ফিডব্যাক কন্ট্রোল। সেটাকে বলা হচ্ছে পজিটিভ ফিডব্যাক কন্ট্রোল। ক্লিয়ার? আবার ধরো H1 হরমোনের পরিমাণ খুব বেড়ে গেছে, আর দরকার নেই, যতটা হয়েছে হয়েছে, আর ক্ষরণ করার দরকার নেই। যদি এই জায়গাতে H1 এর পরিমাণ খুব বেড়ে যায় বা হরমোনটির পরিমাণ, যে কোনো হরমোন হতে পারে, আমি H1 বা HA জাস্ট একটা এক্সাম্পল নিয়ে বলছি, যে কোনো হরমোন হতে পারে, H1 এর পরিমাণ খুব বেড়ে গেল, তখন এই জায়গা থেকে একটা সিগন্যাল আসবে যে একে বলবে আর সিগন্যাল দিও না, এবার থামো, বন্ধ করো। তখন HA কি করবে, HA আর সিগন্যাল দেবে না। HA কি করবে, আর সিগন্যাল দেবে না। অটোমেটিক্যালি H1 এর ক্ষরণ কি হবে, কমে যাবে। মানে H1 আর কি হবে, ক্ষরিত হবে না। যখন H1 ক্ষরিত হবে না, তাহলে এই জায়গাতে H1 পরিমাণও বাড়ছে না। তাহলে যখন এই ব্যাক সিগন্যাল আসছে যে আর কাজ করো না, কাজটা বন্ধ রাখো, তখন সেইটাকে বলা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক কন্ট্রোল। ঠিক আছে, সেইটাকে বলা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক কন্ট্রোল। তো একটা হচ্ছে পজিটিভ কন্ট্রোল বা পজিটিভ ফিডব্যাক কন্ট্রোল, একটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক কন্ট্রোল। পরীক্ষায় কিন্তু আসতে পারে পজিটিভ ফিডব্যাক কন্ট্রোল কি, নেগেটিভ ফিডব্যাক কন্ট্রোল কি, উদাহরণ সহযোগে বোঝাতে হবে। ঠিক আছে, দেখো পজিটিভ ফিডব্যাক কন্ট্রোল, নেগেটিভ ফিডব্যাক কন্ট্রোল। হরমোনের লক্ষ্য অঙ্গের ক্রিয়ার হার বৃদ্ধির উদ্দেশ্যে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন ক্ষরণের হার বৃদ্ধি পেলে তাকে বলা হয় পজিটিভ ফিডব্যাক কন্ট্রোল। যখন একটা আরেকটার বৃদ্ধিকে কি করছে, ত্বরান্বিত করছে, বৃদ্ধি করতে বলছে। নেগেটিভ ফিডব্যাক কন্ট্রোল কি, হরমোনের লক্ষ্য অঙ্গের ক্রিয়ার হার স্বাভাবিকের তুলনায় অত্যাধিক হারে বৃদ্ধি পেলে, এখনই বললাম যখন H1 এর হরমোনটার পরিমাণ খুব বেড়ে যাচ্ছে, বৃদ্ধি পেলে ক্রিয়া হার হ্রাস করার জন্য অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন ক্ষরণ হ্রাস পায়। কি হচ্ছে, ওই H1 এর ক্রিয়ার হার মানে H1 এর হার হ্রাস করার জন্য বা কমানোর জন্য HA কি করছে, HA নিজে আর তৈরি হচ্ছে না, মানে HA নিজে আর মানে ওকে সিগন্যাল দিচ্ছে না। তো অটোমেটিক্যালি কি হচ্ছে, H1 এর পরিমাণ কমে যাচ্ছে। যখনই H1 এর পরিমাণ কমে যাচ্ছে, যখনই H1 এর পরিমাণ কমে যাচ্ছে, তখন সে আর আগের মতো কাজ করতে পারছে না। তো সেটাকে বলছি নেগেটিভ ফিডব্যাক কন্ট্রোল। হলো, তো একটা হলো পজিটিভ ফিডব্যাক কন্ট্রোল, একটা হলো নেগেটিভ ফিডব্যাক কন্ট্রোল। এক্সাম্পলটা একটু বলে দিয়ে দেখে নাও। এখানে থাইরক্সিন হরমোন দিয়ে দিয়েছে, এরকম কিন্তু অনেক হরমোনই হতে পারে। ঠিক আছে, দেখো পজিটিভ নিয়ন্ত্রণ কি বলছে, রক্তে থাইরক্সিন হরমোনটির মাত্রা হ্রাস পেলে হাইপোথ্যালামাস উদ্দীপ্ত হয়। ঠিক আছে, এবং TRH বৃদ্ধি পায়, মানে TRH ক্ষরণ বৃদ্ধি পায়। ঠিক আছে, TRH বা থাইরোট্রপিন রিলিজিং হরমোন, TRH। এই TRH কি করে, অগ্রপিটুটারি উদ্দীপ্ত হয় এবং অধিক মাত্রায় TSH নিঃসরণ করে। এই হরমোনটি থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপ্ত করে এবং থাইরক্সিন হরমোন এর ক্ষরণ বৃদ্ধি করে। ঠিক আছে, তাহলে যখনই রক্তে
থাইরক্সিনের পরিমাণ ঘাটতি দেখা গেল বা হ্রাস দেখা গেল, ও সঙ্গে সঙ্গে সিগন্যাল দেবে হাইপোথ্যালামাসকে। হাইপোথ্যালামাস কী করবে? টিআরএইচ রিলিজ করে দেবে। টিআরএইচ মানে থাইরোট্রপিন রিলিজিং হরমোন। এই থাইরোট্রপিন রিলিজিং হরমোন গিয়ে পরে কাজ করবে অগ্রপিটুইটারিতে, ও ওখান থেকে টিএসএইচকে বার করবে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। টিএসএইচ গিয়ে কোথায় কাজ করবে? টিএসএইচ গিয়ে কাজ করবে হচ্ছে থাইরয়েড গ্রন্থিতে, এবং থাইরয়েড গ্রন্থিতে কাজ করার পর সে থাইরক্সিন হরমোন তৈরি করবে। ঠিক আছে, জিনিসটা কীরকম হয় একটু দেখিয়ে দিই। দেখো কী করছে, হাইপোথ্যালামাস, এই ধরো হাইপোথ্যালামাস, ঠিক আছে, হাইপোথ্যালামাস কী করছে, যখনই হাইপোথ্যালামাস সিগন্যাল পাচ্ছে, যে হাইপোথ্যালামাস কী সিগন্যাল পাচ্ছে, যে বডিতে বা রক্তে থাইরক্সিনের পরিমাণ কম আছে, তখন হাইপোথ্যালামাস কী করছে, সিগন্যাল পাচ্ছে, ও কাকে রিলিজ করবে, কাকে তৈরি করবে? থাইরোট্রপিন রিলিজিং হরমোন। এই থাইরোট্রপিন রিলিজিং হরমোন কী করবে? টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোনকে তৈরি করবে। কোথা থেকে তৈরি করবে? কোথায় থেকে তৈরি করবে? অগ্র পিটুইটারি থেকে। কোথা থেকে? অগ্র পিটুইটারি থেকে। অগ্র পিটুইটারি থেকে। এই টিএসএইচ কী করবে? টিএসএইচ আবার কী কাজ করবে? টিএসএইচ থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপ্ত করবে, এবং সেখান থেকে থাইরক্সিন তৈরি করবে। কি তৈরি করবে? সেখান থেকে থাইরক্সিন তৈরি করবে। এই কন্ট্রোলটা হচ্ছে এই কন্ট্রোলটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক কন্ট্রোল। ঠিক আছে, এই কন্ট্রোলটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক কন্ট্রোল। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো নেগেটিভ ফিডব্যাক কন্ট্রোল কী বলছে। এবার ধরো থাইরক্সিনের পরিমাণ খুব বেড়ে গেল, থাইরক্সিন তো রিলিজ করলো, মানে থাইরয়েড টিআরএইচ রিলিজ হলো, টিএসএইচকে অ্যাক্টিভেট করলো, টিএসএইচ গিয়ে আবার থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিনকে বার করলো বা রিলিজ করালো। তো সেখান থেকে টিএসএইচ যাওয়ার পর, থাইরক্সিন যাওয়ার পর ধরো রক্তের মধ্যে থাইরক্সিনের পরিমাণ বেড়ে গেল। তো যখনই রক্তের মধ্যে থাইরক্সিনের পরিমাণ বেড়ে গেল, থাইরক্সিন হরমোনটির মাত্রা বৃদ্ধি পেলে হাইপোথ্যালামাস অবদমিত হয় এবং টিআরএইচ ক্ষরণ হ্রাস পায়। এর ফলে অগ্রপিটুইটারি থেকে টিএসএইচ নিঃসরণ হার কমে যায়, থাইরয়েড গ্রন্থিটি উদ্দীপ্ত হয় না, ফলে থাইরক্সিন হরমোনের ক্ষরণও হ্রাস পায়। ঠিক আছে, এখানে কী হচ্ছে কেসটা, যখনই হাইপোথ্যালামাস, মানে ধরো রক্তে থাইরক্সিনের পরিমাণ বেড়ে গেলো, এটা ধরো রক্ত, ঠিক আছে, রক্তে থাইরক্সিনের পরিমাণ খুব বেড়ে গেল, তখন রক্তই আবার ঘুরে সিগন্যাল যাবে কার কাছে? হাইপোথ্যালামাসের কাছে সিগন্যাল যাবে যে তুমি এবার থামিয়ে দাও, আর দরকার নেই আমার। তো হাইপোথ্যালামাস কী করবে? তখন আর টিআরএইচকে রিলিজ করবে না, টিআরএইচ ক্ষরণ বন্ধ করে দেবে। যখনই টিআরএইচ ক্ষরণ বন্ধ হয়ে গেছে, টিএসএইচ ক্ষরণ বন্ধ হয়ে যাবে। টিএসএইচ ক্ষরণ যখনই বন্ধ হয়ে গেছে, থাইরয়েডকে কেউ উদ্দীপ্ত করছে না, থাইরক্সিন হরমোন ক্ষরণও বন্ধ হয়ে যাবে। যখনই থাইরক্সিন হরমোন ক্ষরণ বন্ধ হয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি রক্তে থাইরক্সিনের পরিমাণ আবার কন্ট্রোলে চলে আসছে। ঠিক আছে, তো প্রথমে যেটা হলো সেটা পজিটিভ কন্ট্রোল, আর তারপরে থাইরক্সিনের কাজকে থামানোর জন্য, থাইরক্সিনের পরিমাণকে কমানোর জন্য যেটা হলো সেটা হচ্ছে নেগেটিভ কন্ট্রোল। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু কোশ্চেন দেয় পজিটিভ ফিডব্যাক নিয়ন্ত্রণ ও নেগেটিভ ফিডব্যাক নিয়ন্ত্রণ বলতে কী বোঝো? দুটোও আসতে পারে বা একটাও আসতে পারে, কিন্তু পরীক্ষায় জেনারেলি আসে। ঠিক আছে, বা আসতে পারে। ক্লিয়ার? ওকে, এবার মানবদেহ ও তা থেকে খরিত হরমোন। আচ্ছা, এবার দেখো একটা জিনিস, এখানে তোমাদের একটা ছোট্ট মতো দিয়েছে যে উদ্ভিদ হরমোন এবং প্রাণী হরমোনের মানে পার্থক্য। ঠিক আছে, দেখো এটা একটু বলে দিই। উদ্ভিদ হরমোন ও প্রাণী হরমোন, উদ্ভিদ হরমোন আগের দিনই পড়লাম বা আগের ক্লাসেই পড়েছি। এরা মেনলি যে সমস্ত মানে অঙ্গ, উদ্ভিদে যে সমস্ত অঙ্গ বর্ধনশীল হয়, মানে বেড়ে ওঠে, এরকম জায়গাতে মেনলি তৈরি হয়। বর্ধনশীল অঙ্গের ভাজক কলা খরিত হয়। প্রাণী হরমোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে। ঠিক আছে, পরিবহন কলারসের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়া হয়। প্রাণীদের ক্ষেত্রে রক্ত লসিকার মাধ্যমে পরিবাহিত হয় এবং ব্যাপন প্রক্রিয়াতে হয়। প্রকৃতি জৈব অম্ল বা ক্ষারধর্মী হতে পারে, প্রাণীদের ক্ষেত্রে প্রোটিন ধর্মী হতে পারে, অ্যামাইনো ধর্মী হতে পারে, স্টেরয়েড ধর্মী হতে পারে। ক্লিয়ার? ব্যবহারিক গুরুত্ব, ব্যবহারিক প্রয়োগ ব্যাপক, প্রচুর পরিমাণে মানে ব্যবহার করা হয়, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে একে ব্যবহার করা হয়। আমরা উদ্ভিদ হরমোনে পড়েছিলাম ইথিলিন,
মানে আর্টিফিশিয়ালি ফল পাকানোর জন্য ব্যবহার করা হচ্ছে। তারপরে আর্টিফিশিয়াল অক্সিন বিভিন্ন জায়গায় আগাছানাশক হিসেবে ব্যবহার করা হচ্ছে, বিভিন্ন জায়গায় ব্যবহার করা হচ্ছে। জিব্রেলিন বিভিন্ন জায়গায় ব্যবহার করা হচ্ছে, অ্যাবসিসিক অ্যাসিড ব্যবহার করা হচ্ছে। তা বলছে ব্যবহারিক প্রয়োগ ব্যাপক, প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়, কিন্তু এর ব্যবহারিক প্রয়োগ নগণ্য। এর শুধুমাত্র কিন্তু বডিতেই ব্যবহৃত হয়। হ্যাঁ, কিছু কিছু হরমোন আছে হয়তো এক্সট্রা বিভিন্ন জায়গাতে ইউজ হতে পারে, বাট সেটার পরিমাণও খুব নগণ্য, খুব সামান্য। ঠিক আছে, এবার আসছি মানবদেহের অন্তঃক্ষরা গ্রন্থি ও তাতে ক্ষরিত হরমোন। দেখো, মানবদেহে যতগুলো হরমোন ক্ষরিত হয় বিভিন্ন গ্রন্থি থেকে, তাদেরকে একজন কন্ট্রোল করে এবং তাকে কিন্তু আরেকজন কন্ট্রোল করে। জাস্ট একটু বলি তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হবে। এটি মানবদেহের অগ্রমস্তিষ্কের ডায়ানসেফালার হাইপোথ্যালামাস, যেটা বলছে ডায়ানসেফালার অংশে, এটি থেকে বিভিন্ন নিউরো হরমোন ক্ষরিত হয়। অবস্থান, এটি অগ্রমস্তিষ্কের তৃতীয় প্রকোষ্ঠ বা নিলয়ের নিচে অবস্থিত থ্যালামাসের নিচে অবস্থান করে। ভূমিকা কি? হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হরমোন অগ্রপিটুইটারি ক্ষরণ নিয়ন্ত্রণ করে, এটি পশ্চাৎ পিটুইটারি হরমোন উৎপন্ন করে এবং এডিএইচ অক্সিটোসিন হরমোনগুলি পশ্চাৎ পিটুইটারিতে জমা হয়ে পরবর্তীকালে সেখান থেকে অন্যত্র বাহিত হয়। বুঝিয়ে দিচ্ছি, দেখো। হাইপোথ্যালামাস কি করছে? বিভিন্ন হরমোন রিলিজ করছে, বা বিভিন্ন রিলিজিং হরমোন যেগুলো, যে আবার অন্য কাউকে উদ্দীপ্ত করবে বা পিটুইটারিকে উদ্দীপ্ত করবে, তাদেরকে অ্যাক্টিভেট করবে। ঠিক আছে, তো হাইপোথ্যালামাস সেরকম কিছু হরমোন রিলিজ করছে। ওই হরমোন রিলিজ করার পর, হাইপোথ্যালামাস ওই হরমোন রিলিজ করার পর সে আবার অগ্র পিটুইটারিকে সিগন্যাল দিচ্ছে, বা পশ্চাৎ পিটুইটারিকে সিগন্যাল দিচ্ছে। তাহলে হাইপোথ্যালামাস থেকে পিটুইটারি, পিটুইটারি থেকে বিভিন্ন আবার হরমোন ক্ষরিত হচ্ছে। ঠিক আছে, যেহেতু পিটুইটারি থেকে বিভিন্ন হরমোন ক্ষরিত হয়, তার জন্য পিটুইটারিকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি। ভালো করে মনে রাখবে, পিটুইটারি গ্রন্থিকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড, এবং হাইপোথ্যালামাস যেহেতু পিটুইটারিকে সিগন্যাল দিচ্ছে, হাইপোথ্যালামাসকে বলা হয় মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড বা সুপ্রিম কমান্ডার। মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড কিংবা সুপ্রিম কমান্ডার পরীক্ষার সময় দেয়, অনেক সময় স্টুডেন্টরা গুলিয়ে ফেলে। ঠিক আছে, মাস্টার গ্ল্যান্ড হচ্ছে, মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি যেটা, সেটা হচ্ছে পিটুইটারি, আর সুপ্রিম কমান্ডার বা মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড সেটা হচ্ছে আমাদের হাইপোথ্যালামাস। ক্লিয়ার? এবার দেখো, হাইপোথ্যালামাস ক্ষরিত হরমোনগুলির মানবদেহে ভূমিকা। দেখো, মেনলি এখনই বললাম যে এ মেনলি রিলিজিং হরমোন, মানে ইয়ে করবে। রিলিজিং হরমোন মানে যে নিজে ডাইরেক্টলি কোনো কাজ করবে না। রিলিজিং হরমোন নিজে ডাইরেক্টলি কোনো কাজ করবে না, ও অন্য হরমোন ক্ষরণ, মানে অন্য হরমোনগুলোকে ক্ষরিত হতে উদ্দীপ্ত করবে বা অন্য হরমোন ক্ষরণে সাহায্য করবে। যেমন দেখো ARH, যেমন ARH, ওকে, যেমন দেখো ARH অ্যাড্রিনো কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, এ কী করবে? ACTH ক্ষরণ উদ্দীপ্ত করবে। TRH থাইরোট্রপিন রিলিজিং হরমোন, TSH ক্ষরণ উদ্দীপ্ত করবে। SRH STH কে রিলিজ করবে। GnRH FSH LH এদেরকে রিলিজ করবে। PRH প্রোল্যাক্টিন রিলিজিং হরমোন, এ কী করবে? প্রোল্যাক্টিনকে রিলিজ হতে সাহায্য করবে। PIH প্রোল্যাক্টিন ইনহিবিটিং হরমোন, যে প্রোল্যাক্টিনকে ইনহিবিট করবে না, বাধা দেওয়া। ঠিক আছে, MIH, ঠিক আছে, এই বিভিন্ন রকম রিলিজিং হরমোন বা ইনহিবিটিং হরমোন এটা কিন্তু হাইপোথ্যালামাস তৈরি করবে। ওকে, হাইপোথ্যালামাস যে সমস্ত হরমোনগুলো তৈরি করবে, সেই হরমোনগুলো ডাইরেক্টলি কোনো কাজ করছে না, এরা শুধুমাত্র অন্য হরমোনকে নিয়ন্ত্রণ করছে, নিয়ন্ত্রক। ঠিক আছে, তার জন্য একে মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি বলা হয় বা সুপ্রিম কমান্ডার বলা হয়। এই যে সমস্ত হরমোন বের করছে বা রিলিজ করছে, সেগুলো অন্যদের কন্ট্রোল করবে, হয় পজিটিভ না হয় নেগেটিভ। পজিটিভ হলে সেটা ক্ষরণকে উদ্দীপ্ত করবে, নেগেটিভ হলে সেটা ক্ষরণকে বাধা দেবে। বাস, এই হচ্ছে হাইপোথ্যালামাসের কাজ। ক্লিয়ার? নেক্সট, এইবার দেখো আসছি পিটুইটারি। পিটুইটারি গ্রন্থি কি? দেখো, পিটুইটারি গ্রন্থি হচ্ছে, এখানে তোমাদের ছবিও দেওয়া আছে, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? এইটা হচ্ছে ধরো অগ্র পিটুইটারি, এইটা হচ্ছে পশ্চাৎ পিটুইটারি। এই অংশটা হচ্ছে হাইপোথ্যালামাস, দেখতে পাচ্ছ? এই অংশটা হচ্ছে হাইপোথ্যালামাস। এখান থেকে বিভিন্ন রকম সিগন্যাল বলতে রিলিজিং হরমোনগুলো অগ্র পিটুইটারি কিংবা পশ্চাৎ পিটুইটারিতে যাচ্ছে। ঠিক আছে, তাহলে পিটুইটারি কটা অংশ? একটা হচ্ছে অগ্র পিটুইটারি, একটা হচ্ছে পশ্চাৎ পিটুইটারি। দেখতে পাচ্ছ তোমরা, একটা অগ্র পিটুইটারি, একটা পশ্চাৎ পিটুইটারি। দেখো,
এবার আমাদের জানতে হবে যে অগ্র পিটুইটারি থেকে কোন কোন হরমোন ক্ষরিত হয় এবং পশ্চাৎ পিটুইটারি থেকে কোন কোন হরমোন ক্ষরিত হয়। দেখো, অগ্র পিটুইটারি থেকে এসিটিএইচ, অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন, পরীক্ষা কিন্তু অনেক সময় ফুল ফর্মটাও দিয়ে দেয়। এসিটিএইচ এর কাজ কি দেখো, অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলে বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এবং তাকে হরমোন ক্ষরণে উদ্দীপ্ত করে। এই হরমোন অধিক ক্ষরণে কুশিং বর্ণিত লক্ষণ প্রকাশ পায়। ঠিক আছে, দেখো যতগুলো হরমোন রয়েছে তারা যেমন বিভিন্ন রকম কাজ করছে, বিভিন্ন রকম কাজ করছে বলতে তার তো কোনো ভূমিকা রয়েছে, গোটা শরীরের গ্রোথে বলো বা যে কোনো রকম কাজে বলো, ওই নির্দিষ্ট হরমোনটার কোনো না কোনো ভূমিকা রয়েছে। এইবার ধরো হরমোনটা খুব বেশি পরিমাণে ক্ষরিত হলো বা খুব কম পরিমাণে ক্ষরিত হলো, সেই ক্ষেত্রেও তো একটা প্রবলেম হবে। যদি বেশি পরিমাণে ক্ষরিত হয়, যে কাজটা করার কথা সেই কাজটার পরিমাণটা বেড়ে যাবে, অটোমেটিক্যালি বডিতে প্রবলেম আসবে। আবার যেই কাজটা করার কথা সেটা করছে না, হরমোন ক্ষরণ হচ্ছে না বা কম হচ্ছে, সেক্ষেত্রেও সমস্যা আসবে। তো এগুলো হরমোনজনিত বিভিন্ন গোলযোগ, যেটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। ঠিক আছে, তো আপাতত দেখে নাও যে কোন কোন হরমোন ক্ষরিত হচ্ছে। তাহলে একটা হলো এসিডিএইচ, একটা হচ্ছে জিএইচ বা গ্রোথ হরমোন, যে বডির কী করছে, গ্রোথটাকে কন্ট্রোল করছে। টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, যে কী করছে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপ্ত করছে এবং কিসে উদ্দীপ্ত করছে, কিসের জন্য, থাইরক্সিন ক্ষরণে উদ্দীপ্ত করছে। ঠিক আছে, নেক্সট দেখো জিটিএইচ, গোনাডোট্রফিক হরমোন। ঠিক আছে, তারপরে গোনাডোট্রফিক হরমোন যেটা গোনাড মানে মেনলি ধরো কী বলছিল, সেক্সুয়াল হরমোন যেগুলো আর কি। ঠিক আছে, যেমন ফলিকল স্টিমুলেটিং হরমোন, লিউটিনাইজিং হরমোন, দেখতে পাচ্ছ এরা হচ্ছে সব জিটিএইচ। স্ত্রীদেহের ডিম্বাশয় গ্রাফিয়ান ফলিকল বা ডিম্বথলির আয়তন সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করে। এলএইচ, স্ত্রীদেহে কর্পাস লিউটিয়াম বা পিত্তগ্রন্থির বৃদ্ধি ঘটায়। আইসিএসএইচ, ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। ঠিক আছে, এই পুরুষদের শুক্রাশয় স্থিত ইন্টারস্টিশিয়াল কোষসমূহকে উদ্দীপ্ত করে এবং টেস্টোস্টেরন হরমোনের নিঃসরণ ঘটায়। ঠিক আছে, তারপরে দেখো এলটিএইচ, লিউটোট্রপিক হরমোন বা প্রোল্যাক্টিন, মাতৃদেহে মানে স্তন দুগ্ধ উৎপাদনে স্তনগ্রন্থিকে এবং মানে স্তন দুগ্ধ উৎপাদন করছে এবং স্তনগ্রন্থির বিকাশে সাহায্য করছে। ঠিক আছে, এই সমস্তগুলো হচ্ছে অগ্র পিটুইটারি বা সামনের দিকে পিটুইটারির অগ্রপাটে অগ্র অংশ থেকে এগুলো ক্ষরিত হচ্ছে। এরপর আসছে পশ্চাৎ পিটুইটারি। মনে রাখবে পশ্চাৎ পিটুইটারিতে মাত্র দু রকমের হরমোন ক্ষরিত হয়, একটা হচ্ছে এডিএইচ, একটা হচ্ছে অক্সিটোসিন। এডিএইচকে আমরা ভেসোপ্রেসিনে বলে থাকি। বৃক্কীয় নালিকা জল বিশোষণ ঘটায়। এই হরমোনের কম ক্ষরণে বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিটাস রোগ হয়। ঠিক আছে, এটা হচ্ছে বহুমূত্র রোগ বা ডায়াবেটিস ইনসিপিটাস। যদি এডিএইচ হরমোনে গোলযোগ হয় তাহলে কিন্তু বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিটাস হয়। এছাড়াও রক্তচাপ নিয়ন্ত্রণ করে। দেখতে পাচ্ছ ভ্যাসোপ্রেসিন, এই ভ্যাসোপ্রেসিন কথাটা এসছে ভ্যাসোডাইলেশন থেকে। ভ্যাসোডাইলেশন বা চাপ মুক্তিকরণ বা চাপটাকে মানে কি বলবো, চাপ মুক্ত করছে বা চাপটাকে নিয়ন্ত্রণ করছে, রক্তচাপ নিয়ন্ত্রণ করছে। ঠিক আছে, তো এডিএইচে দুটো কাজ পেলাম। এক নম্বর, ও কী করছে, এই হরমোনের কম কারণে বহুমূত্র রোগ হয় মানে জলের বিশোষণ ঘটাচ্ছে আর রক্তচাপ নিয়ন্ত্রণ করছে। ক্লিয়ার? আর অক্সিটোসিন আছে। অক্সিটোসিন কী করছে, প্রসবকালে জরায়ুর সংকোচন ঘটায়। প্রসবকালে জরায়ুর সংকোচন ঘটাচ্ছে এবং এবং সন্তান প্রসবের পর থেকে সমগ্র ল্যাকটেশন পিরিয়ড চলাকালীন এই হরমোনটি পশ্চাৎ পিটুইটারি থেকে ক্ষরিত হয় এবং স্তনগ্রন্থি থেকে দুগ্ধ নিঃসরণে সাহায্য করে। ঠিক আছে, স্তনগ্রন্থি থেকে দুগ্ধ নিঃসরণ কিন্তু সাহায্য করছে। তাহলে এডিএইচ, অক্সিটোসিন এরাও কিন্তু বিভিন্ন মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো এই পুরো যেগুলো আজকে পড়লাম একদম বেসিক জিনিস হরমোনের। ফার্স্টে জানলাম হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস কন্ট্রোল করছে পিটুইটারিকে। এর দুটো অংশ, অগ্র পিটুইটারি, পশ্চাৎ পিটুইটারি। অগ্র পিটুইটারি থেকে এসিটিএইচ, জিএইচ বা এসটিএইচ, তারপরে তোমাদের বিভিন্ন রকম যে জিটিএইচ বা গোনাডোট্রফিন হরমোন যেগুলো রয়েছে, এই সমস্ত হরমোনগুলো মানে রিলিজ হচ্ছে কোথা থেকে, আমার অগ্র পিটুইটারি থেকে। আর পশ্চাৎ থেকে দুটো হরমোন, এডিএইচ আর আমার অক্সিটোসিন। ঠিক আছে, এই হরমোনগুলো মনে রাখবে কোথা থেকে হচ্ছে, পরীক্ষা কিন্তু দিয়ে দেয় কোন হরমোন কোন অংশ থেকে, মানে পিটুইটারির কোন অংশ থেকে, অগ্র অংশ থেকে না পশ্চাৎ অংশ থেকে, কোথা থেকে ক্ষরিত হচ্ছে এবং এদের কাজ। পরীক্ষা কিন্তু আসে যে এদের কাজ কি। ক্লিয়ার? আচ্ছা, একটা ছোট জিনিস বলে দিই, পশ্চাৎ পিটুইটারি থেকে ক্ষরিত হরমোনগুলিকে নিউরো হরমোন বলা হয়। এটা কিন্তু মনে রাখবে। এগুলো কিন্তু এমসিকিউ বা 1 নম্বরের কোশ্চেন কিন্তু আসতে পারে যে পশ্চাৎ পিটুইটারি নিউরো হরমোন কোনগুলো, সেটা হচ্ছে পশ্চাৎ পিটুইটারি।
মনে থাকবে তো? নিউরো হরমোন হচ্ছে পশ্চাৎ পিটুইটারি, এবং অগ্র পিটুইটারি যে হরমোনগুলো আছে সেটাকে অ্যাডিনো হাইপোফাইসিসও বলা হয়, অ্যাডিনো হাইপোফাইসিস, ঠিক আছে? অগ্র পিটুইটারি অগ্রভাগ হয়, তাকে অ্যাডিনো হাইপোফাইসিস বলা হয়, এটা মনে রাখবে। আর এটাও মনে রাখবে নিউরো হরমোন, ঠিক আছে, যেটা পশ্চাৎ পিটুইটারি যে হরমোন সেটাকে নিউরো হাইপোফাইসিস বলা হয়। একটা হচ্ছে অ্যাডিনো হাইপোফাইসিস, একটা নিউরো হাইপোফাইসিস। নিউরো হাইপোফাইসিস হচ্ছে পশ্চাৎ, অ্যাডিনো হাইপোফাইসিস হচ্ছে অগ্র। যেহেতু নিউরো হাইপোফাইসিস, এখান থেকে ক্ষরিত হরমোন নিউরো হরমোন, ঠিক আছে? বাস এইটুকু মনে রাখবে, এর বেশি আশা করছি এই জায়গা থেকে সেরকম কোনো কোশ্চেন আসবে না, ঠিক আছে? আরেকটা জিনিস বলে রাখি, পিটুইটারি নির্যাস মাছকে ইনজেক্ট করে মাছের শুক্রাণু ও ডিম্বাণু নিঃসরণ করানো হয়। পিটুইটারি নির্যাস ইনজেক্ট করে দুগ্ধবতী গাভীর দুগ্ধক্ষরণ বাড়ানো হয়। এটাও একটা এক্সট্রা ইনফরমেশান, পারলে মনে রাখবে, মনে রাখলে ভালো হয়, ঠিক আছে? বাস এই এতটাই আজকে থাক। নেক্সট দিন এতটা আজকে থাকলো। নেক্সট দিন আমরা যেটা করব সেটা হচ্ছে বিভিন্ন যে হরমোনগুলো রয়েছে, যেমন থাইরক্সিন হরমোন বা অ্যাড্রিনাল হরমোন, এই হরমোনগুলোর ব্যাপারে ডিটেলসে পড়াশোনা করব। ওকে? আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এই এই যে বইটা তোমাদের আগেও বলেছিলাম, বা মানে আগের ভিডিওতে বলেছিলাম যে এটা আমার একটা বই, যেটা মানে আমারই লেখা বই, একটা জীববিদ্যা প্র্যাকটিস বুক, যেটা তোমাদের মেনলি মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট। এর মধ্যে বিভিন্ন রকম মানে কোশ্চেন অ্যান্সার, যত রকমের কোশ্চেন এক্সামে হয় আর কি, যত টাইপসের, সমস্ত টাইপসের ইম্পর্টেন্ট কোশ্চেন এর মধ্যে রয়েছে। তার সাথে দেখতে পাচ্ছ 2017 সাল থেকে 2025 সাল অবধি যতগুলো মানে কোশ্চেন রয়েছে, কোশ্চেন অ্যান্সার, মানে সমস্ত মাধ্যমিকের যত মানে কোশ্চেনগুলোর অ্যান্সার করে মানে দেওয়া আছে এখানে, ঠিক আছে? সলভ পিআইকিউ বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এখানে দেওয়া আছে। এছাড়াও বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক বলো বা সাজেশন টাইপস এই বইয়ে দেওয়া আছে, যেগুলো কিন্তু 2026 মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এই বইটা চাইলে তোমরা কেউ নিতে পারো, আমাকে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, আমি তাদেরকে মানে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? যদি কেউ নিতে চাও আমাকে মেল করতে পারো, আমি মেল আইডি কমেন্ট বক্সে পিন করে দেবো, ঠিক আছে? তো আর যদি এই চ্যাপ্টার যতটা আজকে পড়ালাম সেই নিয়ে যদি কোনো ডাউট থাকে বা কোনো কিছু কোশ্চেন থাকে, আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও। ওকে, ধন্যবাদ।